নমস্তে। আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। আজ আপনারা শুনবেন রাশিলের নির্দেশ, যা আমার পাপার প্রথম বিমান যাত্রা নির্ধারণ করল, দাদির সেই লাজুক সিদ্ধান্ত যা আমাদের দীর্ঘ সফরকে ইতিবাচক করে তুলল, পাপার আবেগপূর্ণ অশ্রু যা স্বপ্নীল মুছিয়ে দিল, আর ভ্রাতৃবধূদের সেই দুষ্টুমি যা আমাকে লজ্জায় নত করে দিল। দীর্ঘ যাত্রা এবং দাদির নির্দেশ। অপরিহার্য যাত্রা। বিয়ের মাত্র 11 দিন বাকি ছিল, কিন্তু স্বপ্নীল জানালো যে আমাদের এবং পাপাকে গাড়িতে করে জলন্ধর যেতে হবে, কারণ পরাগ ভাইয়া ফেরার পথে ভারত দর্শন করতে করতে ফিরবেন। পাপার সম্মতি। পাপা স্বাস্থ্যের দোহাই দিয়ে যেতে অস্বীকার করেছিলেন, কিন্তু রাশিল খারাপ পাবে শুনে স্বপ্নীল তৎক্ষণাৎ ওনার ফ্লাইটের টিকিট কেটে ফেলল। একান্তে বাধা। আমি আশা করেছিলাম স্বপ্নীল আর আমি একা থাকব, কিন্তু গাড়ি বসন্তাকে চালাতে হবে। স্বপ্নীল হেসে বলল, এটি আমার নয়, দাদির সিদ্ধান্ত। বিয়ের এই কদিন আগে উনি চান না হবু বরকনে একান্তে মিলিত হোক। পাপা একে অভিজ্ঞ সিদ্ধান্ত বলে প্রশংসা করলেন। ইতিবাচক পরীক্ষা এবং রোমাঞ্চকর জ্ঞান। চঞ্চল মন। গাড়িতে আমার মন চঞ্চল হচ্ছিল। মনে মনে ধরা পড়ে যাওয়ার ভয়। রাশিলের কথা ভাবছি বলে একটা সাদা মিথ্যা বললাম। মস্তিষ্কের ব্যায়াম। স্বপ্নীল আমার কোলে ল্যাপটপ রেখে বলল, চলো আমরা এই সময়ের একটা ইতিবাচক ব্যবহার করি। ও আমাকে সুডুকু থেকে শুরু করে নিউর নেশন এবং কুইন্ডুমের মতো মস্তিষ্কের ব্যায়ামমূলক গেম শেখালো। নিকটত্বের মাধুর্য। ল্যাপটপ ধরার ছলে স্বপ্নীল আমার এত কাছে এল যে প্রতি মুহূর্তে ওর স্পর্শ অনুভব করছিলাম। আমার মনে হলো বসন্তাকে সাথে নিয়ে ভালোই হয়েছে, না হলে এই জ্ঞান আর নিকটত্বের সুযোগ পেতাম না। স্বাস্থ্যের যত্ন। স্বপ্নীল স্বাস্থ্যকর স্ন্যাক্স বের করে দিল আর বলল যে বিয়ের জন্য আমাদের পুরোপুরি সুস্থ থাকতে হবে। জলন্ধরের প্রেম এবং ভ্রাতৃবধূদের দুষ্টুমি। আবেগঘন মুহূর্ত। জলন্ধরে রাশিলের বাড়িতে আমাদের অত্যন্ত আন্তরিক অভ্যর্থনা জানানো হল। গুরুদ্বারে পরাগ আর রাশিলের বিয়ের রীতি পুনরাবৃত্তি করা হল। পাপা আবেগপ্রবণ হয়ে পড়লেন, হয়তো উনি আমাকে বিদায় দেওয়ার কথা ভাবছিলেন। স্বপ্নীলের সান্ত্বনা। স্বপ্নীল সাথে সাথে আমাদের কাছে এসে পাপাকে জড়িয়ে ধরে বলল, আঙ্কেল, আপনি কখনো নিজেকে একা ভাববেন না। আপনার এই ছেলে আর মেয়ে বাণী সবসময় আপনার পাশে থাকবে। রসিকতা। রাশিলের ভ্রাতৃবধূরা আমাকে গিদ্ধা নাচের আসরে টেনে নিল। এক বৌদি দুষ্টুমি করে পাঞ্জাবিতে বলল, বিয়ের পর বউকে বরের সাথে কি আর কিভাবে করতে হয় সেটাও তোমাকে শিখিয়ে তবে এখান থেকে পাঠাবো। লজ্জায় আমার চোখের পাতা নত হয়ে এল। আমি এই খুনসুটি দারুণ উপভোগ করলাম। মায়ের চরণ। আমি অনুভব করলাম অলকা ম্যামের কারণেই রাশিল সসম্মানে নিজের পরিবারে ফিরতে পেরেছে। আমি ওনাকে খুঁজে ওনার পা ছুঁয়ে বললাম, মা, আপনি আমার জন্য ভগবান। আগামী 7 দিনের চিন্তা। ফেরার যাত্রা। ফেরার সময় আমি রাশিল আর পরশনির সাথে পিছনে বসলাম। পরাগ আর স্বপ্নীল ক্লান্ত হওয়া সত্ত্বেও পালা করে গাড়ি চালিয়ে আমাদের সশরীরে ফিরিয়ে আনল। নির্বিঘ্ন বিয়ের আকাঙ্ক্ষা। এখন সামনে মাত্র 7 দিনে বিয়ে, তার প্রস্তুতি আর আয়োজন। আমি চাই আমার বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হোক। কিন্তু জীবনে সবকিছু চাওয়া অনুযায়ী হয় না। বিয়ের অনুষ্ঠানে কি কোনো অনাকাঙ্ক্ষিত বাধা আসতে চলেছে? কৌতূহল, প্রেমের ঘনিষ্ঠতা আর এক অপ্রত্যাশিত বাধার ভয়ে। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড 69। জলন্ধরের নির্দেশ। ভুল বোঝাবুঝিতে দীর্ঘ যাত্রা এবং ভ্রাতৃবধূদের দুষ্টুমি। আমাদের বিয়ের আর মাত্র 11 দিন বাকি। আমাদের কখন বেরোতে হবে? আমি চিন্তায় পড়ে গেছি। বাণী, বাকি সবাই ফ্লাইটে পরশু যাচ্ছে, কিন্তু আমাদের আর আঙ্কেলকে কালই গাড়ি নিয়ে বেরোতে হবে, স্বপ্নীল জানালো। কেন? আমরাও ফ্লাইটে কেন যাচ্ছি না? আমার দুশ্চিন্তা আরও বাড়ল। ভাবি আর ভাইয়া ফেরার পথে ভারত ভ্রমণ করতে করতে গাড়িতে ফিরতে চান। তাই ভাইয়া আমাদের গাড়ি নিয়ে পৌঁছাতে বলেছেন, স্বপ্নীল কারণ জানালো। আমি পাপাকে জিজ্ঞেস করে দেখছি। উনি কি বলেন আপনাকে জানাবো। পাপা জলন্ধর যেতে রাজি হবেন কিনা আর বিয়ের ঠিক আগে আমাকে অনুমতি দেবেন কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। তুমি ওনাকে জানিয়ে দাও।
জলন্ধর না যাওয়ার তোমার বা আঙ্কেলের কাছে কোনো বিকল্প নেই, স্বপ্নীল এক প্রকার নির্দেশই দিল। আমি পাপার সাথে প্রোগ্রাম নিয়ে কথা বললে উনি আমাকে পাঠানো বা নিজে আমাদের সাথে যাওয়ার পক্ষে ছিলেন না। রাশিল খারাপ পাবে বলাতে উনি আমাকে অনুমতি দিলেও নিজে যেতে অপারগতা জানালেন। আমি স্বপ্নীলকে ফোন করলাম। স্বপ্নীল, পাপা বলছেন এত দূর যাতায়াত ও অনুষ্ঠানে অংশ নেওয়া ওনার স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। উনি আমার বিয়ের সময় অসুস্থ হওয়ার ঝুঁকি নিতে চান না। উনি জলন্ধর যেতে রাজি নন। আমি জানালাম, ঠিক আছে, আমি ওনারও ফ্লাইটের টিকিট করিয়ে দিচ্ছি। স্বপ্নীল একটা উপায় বের করল। এইভাবেই পাপার প্রথম আকাশযাত্রা ঠিক হল। আমি মনে মনে খুশি। প্রথমত, রাশিলের বাপের বাড়ির লোকেদের সাথে থাকার সুযোগ পাব। পাশাপাশি স্বপ্নীলের সাথে দীর্ঘ সফরের ভাবনায় আমি রোমাঞ্চিত। এখন আমার মনে মধুর মধুর কল্পনা চলতে শুরু করেছে। কল্পনাগুলোই যখন এত মিষ্টি, তাহলে বাস্তবে সেটা কত আনন্দদায়ক হবে ভেবে আমি রোমাঞ্চিত হচ্ছিলাম। পরের দিন স্বপ্নীল আমাকে নিতে এল। ভেবেছিলাম স্বপ্নীল আর আমি একা থাকব, কিন্তু হলো উল্টো, গাড়ি বসন্তাকে চালাতে হবে। স্বপ্নীল জানালো, আমাদের জলন্ধর পৌঁছে দিয়ে বসন্তা ট্রেন ধরে ফিরে আসবে। ফেরার সময় পরাগ ভাইয়া আর আমি গাড়ি চালাবো, তাই বসন্তার প্রয়োজন হবে না। আমাদের একসাথে দেখে পাশের বাড়ির জানালা দিয়ে লোকেদের আমার হবু বরকে দেখার কৌতূহলী নজর স্বপ্নীলের ওপর পড়ল। এতে আমি গর্ব অনুভব করলাম। হ্যাঁ, নিরাপদ যাত্রার জন্য এটি ভালো সিদ্ধান্ত, আমাকে বলতেই হলো। এটি আমার নয়, দাদির সিদ্ধান্ত। বিয়ের আর কদিন বাকি থাকতে উনি চান না হবু বর কনে একা সময় কাটাক। স্বপ্নীল হেসে বলল, দাদি জানেন না আমরা আলাদা ধরনের ছেলে মেয়ে, যারা একাকিত্বের কোনো অনুচিত সুযোগ নিই না। আমিও লোক দেখানো হাসি হাসলাম। হ্যাঁ মা, তোমার দাদি অভিজ্ঞ। উনি এই ব্যবস্থা করে আমার চিন্তাও দূর করে দিয়েছেন। এটি পাপার গলা। উনি কখন পিছনে এসে দাঁড়িয়েছেন আমরা বুঝতেই পারিনি। আমি লজ্জিত হলাম। তারপর আমরা দুজনে ওনার পা ছুঁয়ে প্রণাম করলাম। দীর্ঘজীবী হও, উনি আশীর্বাদ দিয়ে আমাদের বিদায় জানালেন। গাড়িতে বসতেই আমরা গন্তব্যের দিকে রওনা দিলাম। আমি নিজের চঞ্চল মনকে বোঝালাম, আর মাত্র 10 দিন, তারপর তো সব স্বাধীনতা পাওয়া যাবে। বানি, কি ভাবছ? স্বপ্নীলের কণ্ঠস্বর শুনতে পেলাম। মনে হলো চুরির সময় হাতে নাতে ধরা পড়ে গেছি। রাশিলের কথা ভাবছিলাম, চমকে উঠে সাদা মিথ্যা বললাম। তুমি কি কখনো সুডোকু ধাঁধা সমাধান করেছ? স্বপ্নীল ল্যাপটপ খুলতে খুলতে জিজ্ঞেস করল। খুব একটা নয়, মাঝে মাঝে অল্প করেছি, আমি বললাম। আমাদের অনেক পথ যেতে হবে, চলো এই সময়ের একটা ইতিবাচক ব্যবহার করি। বলতে বলতে স্বপ্নীল অনলাইনে সুডোকু খুলে ল্যাপটপ আমার দিকে এগিয়ে দিল। আমি নয়, আপনি করুন, আমি দেখে বোঝার চেষ্টা করব, আমি বললাম। তখন স্বপ্নীল নিজের সিট বেল্ট খুলে আমার দিকে সরে বসল যাতে আমি স্ক্রিন ভালো করে দেখতে পাই। স্বপ্নীল আমাকে বুঝিয়ে বুঝিয়ে সুডোকু সমাধান করতে লাগল। ল্যাপটপটি এখন আধা আমার আর আধা স্বপ্নীলের কোলে। এতে আমরা খুব কাছে চলে এলাম। আমি স্বপ্নীলের স্পর্শ অনুভব করছি। জলন্ধরের এই সফরে আমি স্বপ্নীলের এক নতুন রূপ দেখলাম। ও আমাকে বুদ্ধিবৃত্তিক গেমগুলো শেখাতে লাগল। ওর যত্ন নেওয়া আর বুদ্ধিমত্তা আমাকে মুগ্ধ করছিল। মাঝে মাঝে স্বপ্নীল স্বাস্থ্যকর খাবার বের করে দিচ্ছে। ও জানালো বিয়ের জন্য আমাদের ফিট থাকতে হবে। ওর এই কেয়ার করা দেখে আমি সত্যি আপ্লুত। আমরা জলন্ধর পৌঁছে গেলাম। সফর যেন চোখের পলকে শেষ হলো। রাশিলের বাড়িতে আমাদের অত্যন্ত আদরের সাথে আপ্যায়ন করা হলো। আমার মনে হচ্ছিল আমি ওদেরই ঘরের মেয়ে। গুরুদারের অনুষ্ঠানগুলো খুব সুন্দর হলো। পাপা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, আমি ওনার অশ্রু মুছিয়ে দিলাম। স্বপ্নীল ওনাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করল যে ও সবসময় ওনার পাশে থাকবে। রাশিলের ভাতৃবধূরা দুষ্টুমি করে জানালো বিয়ের পর বরের সাথে কি করতে হয় ওরাও আমায় শিখিয়ে দেবে। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। পুরো অনুষ্ঠানটি খুব আনন্দময় ছিল। এখন মাত্র 7 দিন বাকি। আমি চাই সব নির্বিঘ্নে হয়ে যাক, কিন্তু মনে হচ্ছে কোনো একটা অপ্রত্যাশিত বাধা আসতে চলেছে। কি ঘটবে জানি না। জেমিনাই এর পর্যালোচনা ও নির্দেশিকা। প্রিয় শ্রোতাগণ, এপিসোড 69 ছিল প্রেমের যাত্রা আর পারিবারিক মিলনের গল্প। কিন্তু বিয়ের আগে সেই অপ্রত্যাশিত বাধাটা কি?
জানতে শুনতে থাকুন পরের এপিসোড। এপিসোড 69 সমাপ্ত।